অন্ধকার আর লালসার এক ভয়াবহ সংমিশ্রণে আজকের এই রাত যেন অভিশপ্ত। বিশাল এক অট্টালিকার একদম উপরের তলার চিলেকোঠায় সেই নির্জন ঘর, যেখানে সাধারণত কেউ যায় না, আজ সেখানে জ্বলছে অমঙ্গলের আলো। ঘরের জানালাগুলো সব ভারী পর্দায় ঢাকা, বাতাস চলাচলের পথ রুদ্ধ। ঘরের মাঝখানে বসে আছেন এক রহস্যময়ী নারী, যার পরনে টকটকে লাল চেলি, কপালে সিঁদুরের মতো মস্ত বড় টিপ, ভ্রু যুগলের মাঝখানে এক তৃতীয় নয়নের মতো জ্বলছে। সেই নারী, আজ তার কোনো পরিচয় নেই। আজ সে এক কেবল প্রতিহিংসা পরায়ণ তান্ত্রিকী, আর চোখের মণি দুটো রাগে আর ঘৃণায় ধক ধক করছে। কয়েকদিন আগে শোনা সেই কড়া কথাগুলো তার কানে তপ্ত সীসার মতো বিঁধছে। আর যাই করো, আমার নাতনিটাকে নিয়ে দয়া করে অশুভ ছায়া দিও না। তোমার এই শুকনো কপালে ওর ভালো হবে না। নিজের জীবনটা তো মরুভূমি করলে, এখন অন্তত সাজানো বাগানটা নষ্ট করো না, বুঝলে? এক নারীর চরম অপমান। নিজের সংসার হয়নি, মাতৃত্বের স্বাদ সে পায়নি, তাই সে না পাওয়ার দহন আজ এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। অমঙ্গলের দায় যখন তাকেই নিতে হবে, তাহলে সে নিজে হাতেই ডেকে আনবে সেই অমঙ্গল। এক এক করে সবার কোল খালি করে দেবে, সন্তান সুখ আর সব গর্ব কেড়ে নেবে। ঘরের মেঝেতে মানুষের খুলি আর হাড় দিয়ে এক অদ্ভুত যন্ত্র আঁকা রয়েছে। চারদিকে ছড়ানো হরিতকি বেলপাতা আর শ্মশানের ছাই। সেই যন্ত্রের মাঝখানে রাখা একটি বড় তামার পাত্র, যার ভেতরে রয়েছে ঘন কালো রঙের এক তরল। চারপাশের বাতাসে ভাসছে এক আদিম বুনো রক্তের গন্ধ। সেই গন্ধে নারী উল্টে আসার কথা, কিন্তু এই রহস্যময়ী নারী যেন সেই গন্ধেই প্রাণ ফিরে পাচ্ছে। তিনি বিড়বিড় করে শুরু করলেন সেই নিষিদ্ধ মন্ত্র। ওম হ্রিং রক্ত পিপাসায় ফট স্বাহা। মন্ত্রের প্রতিটি অক্ষরের সাথে সাথে ঘরের ভেতরে তাপমাত্রা হঠাৎ নামতে শুরু করলো। দেওয়ালের ছায়াগুলো যেন জীবন্ত হয়ে কাঁপছে। এবার বলিদানের সময়। সেই নারী এক কোণে রাখা খাঁচা থেকে একটি কৃষ্ণ বর্ণের ছাগল ছানা বের করে আনলো। পশুটি ভয়ে কাঁপছে, হয়তো সেও বুঝতে পেরেছে তার শেষ সময় ঘনিয়ে এসেছে। রহস্যময়ী তার কোমর থেকে একখানা বাঁকানো খড়গ বের করলেন। বিদ্যুতের ঝিলিকে সেই ইস্পাতের ফলাটি নীলচে দেখালো। একবার মাত্র নড়ে উঠল সেটা। একটা ঝটকা, পশুটির কণ্ঠনালী চিরে ছিটকে আসা গরম রক্ত তার মুখের ওপর পড়ল, গড়িয়ে নামলো গলার ওপর দিয়ে। সে টকটকে লাল কাপড়ের উপর যখন টাটকা রক্তের ধারা মিশে গেল, তখন চেনাই দুষ্কর হয়ে উঠল কোনটা কাপড় আর কোনটা রক্ত। সারা ঘরে সেই বুনো কাঁচা রক্তের গন্ধ ছড়িয়ে পড়ল। তিনি সেই রক্ত দুই হাতে পাত্রের ভেতরে ঢালতে শুরু করলেন। মদ আর রক্তের সেই মিশ্রণ যখন বিনা আগুনে টকবক করে ফুটতে শুরু করলো, তখন মেঝের নিচ থেকে এক গভীর গোঙানি ভেসে এলো। মনে হলো মাটির তলা থেকে কেউ যেন শিকল ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। হঠাৎ ঘরের কোণের অন্ধকার ঘনীভূত হয়ে এক অতিকায় অবয়ব ধারণ করল। তার কোনো মাথা নেই, কেবল চওড়া কাঁধের ওপর থেকে দগদগে মাংসপিণ্ড বেরিয়ে আছে। সারা ঘর কাঁপতে শুরু করলো। তার কাটা গলার ভেতর থেকে হরহর করে রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। রহস্যময়ী অট্ট হাসিতে ফেটে পড়ল।
তার সেই হাসিতে কোনো মনুষ্যত্ব ছিল না, ছিল কেবল পৈশাচিক উল্লাস। যাও, ও রক্ত পান করে তাকে নিথর করো, ওই মায়ের কোল খালি করো। ওদের অহংকার আমি ধুলোয় মিশিয়ে দেব। আমার যে জ্বালা, সেই জ্বালা আজ থেকে প্রতিটা মানুষের বুকে ছড়িয়ে পড়ুক। সেই কালো অবয়ব দীর্ঘ নখযুক্ত হাত বাড়িয়ে সেই রক্তের পাত্রটি তুলে নিল এবং এক নিঃশ্বাসে তা পান করল। তার ধর থেকে ছিটকে আসা রক্ত রহস্যময়ীর লাল শাড়িকে আরো ভারী আর সিক্ত করে তুলল। শাড়িটা এখন আর কেবল এক খণ্ড বস্ত্র নয়, ওটা যেন অভিশপ্ত রক্তের এক চাদর। বাইরে তখন মেঘ ডাকছে, কিন্তু এই ঘরের ভেতরে বইছে এক রক্ত ঝড়। প্রতিহিংসার আগুন যখন তান্ত্রিক অভিচারে রূপ নেয়, তখন তার থেকে ভয়ানক আর কিছুই হয় না। সেই রহস্যময়ী জানত না যে আগুন সে জ্বালাচ্ছে তা একদিন তাকেও গ্রাস করবে। কিন্তু সেই মুহূর্তে এক জীবনদীপ নেভানোর জন্য সে শয়তানের সাথে চুক্তি করে ফেলেছে। রহস্যময়ী আবার ধ্যানে বসলেন। তার লাল কাপড়ে মাখা রক্ত তখন শুকিয়ে কালচে হয়ে আসছে, কিন্তু তার মনের ভেতরের ক্রোধ তখনও ফুটছে সেই রক্তকুণ্ডের মতোই। এক নারীর অপমান যখন সমগ্র কুল বিনাশের কারণ হয়ে দাঁড়ায়, ইতিহাস তার সাক্ষী থাকে। তারানাথের বাড়ির বৈঠকখানায় আজ আমি একাই বসে আছি। তারানাথ বাড়িতেই আছেন, তবে এক ভদ্রলোকের সাথে খানিক ব্যস্ত। আজকাল তারানাথের আগের মতো পসার না থাকলেও ওই যে বলেছি, আজ পর্যন্ত আমি অন্তত কোনোদিন দেখিনি খালি হাতে তার একটা দিনও কাটতে। তার একচালা বাড়িখানা আরও জীর্ণ হয়েছে। বাড়ির একমাত্র তেপায়া খাটিয়া আর দুই একটা টুকিটাকি আসবাব পুরনো হয়ে গেলেও অতি যত্নের সাথে ব্যবহৃত হয়ে চলেছে। দরজার উপর টিনের পাতে লেখা তার জ্যোতিষ ও তন্ত্রমতে সহজ সমাধানের বিজ্ঞাপনে জং ধরেছে। তবু প্রবল অগ্নিমূল্যের বাজারেও তারানাথের বাড়িতে মোটা ফ্যান ভাতের অভাব আজ পর্যন্ত আমরা দেখিনি। এটা দেখে বিশ্বাস করতে বাধ্য হই ঠাকুরমশাই আমাদের বাস্তবিকই মধুসুন্দরী দেবীর থেকে অন্যের আশীর্বাদ আর সৌভাগ্য লাভ করেছেন। আমি এসেছি 5 মিনিটের ওপর হতে চলল। এই প্রচণ্ড গরমে চারি নুন চিনি দিয়ে এক গ্লাস পাতিলেবুর শরবত করে দিয়েছে। ওহ, বলা হয়নি, বছরখানেক হলো চারির একটা নতুন শখ হয়েছে, গাছপালার শখ। বাড়ির পাশের সরু জায়গাটায় সে দুই একটা গাছ পুঁতেছিল। তাদের মধ্যে একটা পাতিলেবু গাছ, একটা জবা গাছ আর একটা লাউ কুমড়োর মাচা। কখনো সখনো তাতে শাকও ফলে। চারির অবর্তমানে অবশ্য সামলাতে হয় তারানাথকে। দেশি সারে ফলানো তাজা পুরুষ্টু কচি ডাঁটা দেখলেই লোভ লাগা স্বাভাবিক। মাঝে মাঝে অবশ্য চারি রেঁধে খাওয়াতে কসুর করে না, তাই নজর দেওয়া বিশেষ সমীচীন নয়। আবার তারানাথের ওই জীর্ণ বাড়ির জানালাগুলোতেও এখন শোভা পায় দুই একটা গাঁদা আর টগর ফুলের গাছ। এই ইট কাঠ পাথরের শহরে ফুলের তীব্র আকালে নিত্য পুজোর কাজ ওতেই মেটে। আসলে বাড়ি সাজানো থেকে শুরু করে ঘর কন্যার কাজ কি করে সব কিছু একা হাতে সুপটুভাবে সামলাতে হয় তা চারিকে দেখে শেখা উচিত। বাস্তবিক বড় গুণবতী মেয়ে চারি। বাইরে থেকে দেখতে পাচ্ছি ভদ্রলোক এবার উঠি উঠি করছেন, হাতে একটা শাল পাতা ঠোঙা জাতীয় কিছু। তার মানে যে কাজে উনি এসেছেন সেটা সম্পন্ন হয়েছে। বরাবর দেখেছি তারানাথ এখনও ঐতিহ্য মেনে শাল পাতায় মুড়ে তাবিজ আর কবচ দিয়ে থাকেন। যাই হোক, আমি এবার তৈরি হয়ে বসলাম। আসলে আজ এই অবেলায় সকাল সকাল তারানাথের বাড়ি আসার পিছনে আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে।
আর সেটা পূরণ করতে গেলে আমার যে যথেষ্ট পরিশ্রম আর বুদ্ধি খরচ করতে হবে তা বলাই বাহুল্য। তবে তারানাথ যে আমাদের যথেষ্ট স্নেহ করেন তাতে কোনো সন্দেহ নেই। তাই মনের কোণে একটা সুপ্ত আশা আমার আছে যে তারানাথ আমায় ফেরাবেন না। আর সেটার ওপর ভরসা করেই আমি আজ অবেলায় তারানাথের আস্তানায় ঘাঁটি গেড়েছি। ভদ্রলোক চলে যেতেই তারানাথ সামনে এসে গুছিয়ে বসলেন। কি হে, আজ এমন সকাল সকাল এলে যে? সঙ্গীটিও নেই দেখছি। আসবো করেছি গত 2 দিন থেকেই। আজ বড়বাবুর জন্মদিনের জন্য অফিসে ছুটি পড়তেই তাই সোজা এসে হাজির হয়েছি। তা বেশ। তারানাথ সামান্য কেসে উঠলেন। কয়দিন আগে ভালোই ঠান্ডা লাগিয়েছিলেন মানুষটা, এখনও পুরোপুরি তার রেশ যায়নি দেখছি। আমি জানালার পাশ থেকে অ্যালুমিনিয়ামের ঘটিখানা নিয়ে ওনার দিকে এগিয়ে দিলাম। তারপর একটু কিন্তু করে অবশেষে কথাটা পেরেই ফেললাম। ঠাকুরমশাই, আজ একটা কিন্তু বিশেষ আর্জি নিয়ে আপনার কাছে এসেছি। বলা ভালো আপনার বৌমার তরফ থেকে এই আর্জিটা নিয়ে এসেছি। জানি আপনাকে হয়তো খানিক ক্লেশ প্রদান করা হবে, কিন্তু আপনাকে ছাড়া কোনো রাস্তা যে সামনে দেখতে পাচ্ছি না, তাই দয়া করে না করবেন না। তারানাথ মৃদু হাসলেন, তারপর বললেন, তোমাদের কোনো কথায় কবে আমি না করেছি বলো দেখি? তার উপর বৌমার আর্জি যখন, তখন তো তা রাখতেই হয়। আচ্ছা বলো শুনি, গৌর চন্দ্রিকাটি যখন এত ভারী, তখন নিশ্চয়ই আসল ব্যাপারটা বেশ গুরুতর। যা ভেবেছিলাম। বৌমার কথা শুনলে ঠাকুরমশাই না করতে পারবেন না। একটা সাময়িক স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, আসলে ব্যাপারটা গুরুতর বললেও ভুল হয় না। আপনার বৌমার একমাত্র বোনঝি বড় অসুস্থ। ওর দিদির একমাত্র মেয়ে, মোটে 15 বছর বয়স। এই বয়সের ছেলেমেয়েরা যেমন হয় আর কি, চঞ্চল, ছটফটে, মিষ্টি একটা মেয়ে। এই মেয়েটার এমন হাল ঠাকুরমশাই, চোখে দেখা যায় না। মেয়েটা গত 11 দিন হলো বিছানা শয্যা নিয়েছে। জ্বর নেই, পেটের সমস্যা নেই, শরীরে রক্তও রয়েছে যত। তবুও ধীরে ধীরে মেয়েটা কেমন শীর্ণ হয়ে যাচ্ছে, যেন চোখ দুটো সর্বদা কোটর থেকে ঠেলে বেরিয়ে আসতে চাইছে। মুখটা ফ্যাকাশে সাদা, যেন শুধু মুখ থেকে সকল রক্তবিন্দু শুষে নেওয়া হয়েছে। বসতে গেলে তার মাথা টলটলিয়ে ওঠে, শুয়ে থাকতে থাকতে মাঝে মাঝেই দম ছেড়ে দেওয়ার উপক্রম। মাথা চেপে ধরে সে কখনো যন্ত্রণায় চিৎকার করে উঠছে, চিৎকার করতে করতে হাঁপিয়ে গিয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে। সে কি মারাত্মক কষ্ট, চোখে দেখা যায় না ঠাকুরমশাই। আরও অবাক করা ব্যাপার কি জানেন, রাত হলেই ওই মেয়ে মরার মতো ঘুমায়, কোনো সার থাকে না, নিঃশ্বাস প্রায় পড়ে না বললেই চলে, যেন অতল কোনো ঘুমে তলিয়ে আছে। আশ্চর্যের ব্যাপার, বড় বড় ডাক্তার, ঔষধ, টোটকা কিছুতেই কিছু হচ্ছে না। ছটফটে প্রাণবন্ত মেয়েটা দিন দিন আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছে, বিছানার সাথে মিলিয়ে গিয়েছে প্রায়। মাঝে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, কিন্তু সেখানেও কোনো রোগ ধরা পড়ছে না। শেষে হাসপাতাল থেকে অপারগ হয়ে ফিরিয়ে দিয়েছে। কেউ কেউ বলছে মেয়েটিকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দিতে, কিন্তু কোনো বাবা মা কি প্রাণে ধরে ওইটুকু সন্তানকে পাঠাতে পারে এমন জায়গায়? একমাত্র মেয়ে, চিন্তায় চিন্তায় তার মাও এদিকে অসুস্থ হবার জোগাড়। ঠাকুরমশাই, আমি জানি আপনি আজকাল বাড়ির বাইরে তেমন কোথাও যান না, শরীর দেয় না। তবু একটিবার যদি মেয়েটাকে দেখে আসেন ওর বাড়ি গিয়ে, আপনার বৌমা তাহলে আপনার কাছে আজীবন ঋণী হয়ে থাকবে ঠাকুরমশাই। আমি কথা দিচ্ছি, আপনাকে সাবধানে দায়িত্ব নিয়ে বাড়ি পৌঁছে দিয়ে যাব। এই পর্যন্ত বলে আমি অনেক আশা নিয়ে তারানাথের দিকে তাকিয়ে রইলাম। আসলে তারানাথকে এর আগে কোনোদিন বাড়ির বাইরে গিয়ে কারোর কোনো সমস্যার সমাধান করতে দেখিনি, তাই মনের একটা অংশের নানা দুর্ভাবনা মাথা চাড়া দিয়ে উঠেছিল। দেখলাম আমার কথা শুনে তারানাথের মুখভাব অতিশয়ে
গম্ভীর হয়ে গিয়েছে। উনি যেন কোনো এক চিন্তার অতলে তলিয়ে গিয়েছেন। উনি বললেন, বিভূতি, মানুষের সমস্যায় আমার সাধ্যমতো পাশে দাঁড়াতে পারলে আমার নিজেরই ভালো লাগবে। ওটা তো আমার জীবনের একটা উদ্দেশ্য নাকি? তুমি ভাবলে কি করে একটি মেয়ের এমন অবস্থার কথা শুনে আমি যেতে মানা করে দেব? বৌমাকে চিন্তা করতে বারণ করো। আমি নিশ্চয়ই তার দিদির বাড়ি গিয়ে মেয়েটিকে দেখে আসব, আর আমি আমার সাধ্যমতো চেষ্টাও করব, যদি কোনো কিছু উপকার আমি করতে পারি। আমার মাথা থেকে যেন একটা বোঝা নেমে গেল। তবে এরপরই তো আসল সমস্যা। সত্যি দুর্ভাবনার যেন অন্ত নেই। তারানাথ আমার অবস্থা দেখে মৃদু হেসে বললেন, ইয়ে, তোমায় দেখে তো বোধ হচ্ছে সমস্যার আরও কিছু বাকি আছে। যাই হোক, আর দেরি করো না, বলে ফেলো। আমি আমতা আমতা করে বললাম, আসলে ঠাকুরমশাই, ওই মেয়েটির বাবা আসলে ব্যারিস্টার, ঘোরতর নাস্তিক। সে এসব মন্ত্র তুকতাক এসবের শক্তিতে একদমই বিশ্বাস করে না। কিছুতেই সে রাজি হবে না এই বিষয়ে। তাই আমায় ইতস্তত করতে দেখে তারানাথ আমার দিকে চেয়ে বিষণ্ণ হাসি হাসলেন। তোমাদের প্রজন্মের ছেলে ছোকরার এই দোষ, বিশ্বাস করতে জানো না। এমন কথা বলছি না যে সব করে মানুষ ঠকানো কারবার হয় না, তাই বলে সত্যকে অস্বীকার করলে কি তার বদলে যাবে? আর এখন ব্যবসা বলো, রুজি রুটি বলো, আর নানান কলের জিনিস বিক্রির কথাই বলো, এই মানুষ ঠকানোর কল তো সর্বত্র। তাই বলে কি পৃথিবীতে খাঁটি জিনিস উবে গেছে নাকি হে? আসলে দেখার চোখ থাকতে হয়, বুঝলে? খাঁটি জিনিস চিনে নিতে শিখতে হয়। জানতাম তারানাথ এই কথায় অসন্তুষ্ট হবেন, তবে দেখে মনে হচ্ছে তার অসন্তুষ্টির থেকেও উনি দুঃখ পেয়েছেন বেশি। এর কিছুটা পরে উনি নিজেই গম্ভীর গলায় বললেন, বাদ দাও সেসব কথা। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমন এই জগৎ সংসারে প্রতিটা মানুষের মনোভাবও তো একেবারে সমান হয় না। এতে দোষের কিছু নেই, এটাই সৃষ্টির নিয়ম। তুমি চিন্তা করো না, আমি তার কথায় কিছু মনে করব না, নিশ্চিন্তে থাকো। আমি বললাম, তাহলে ঠাকুরমশাই, আজ বিকেলের দিকে যদি একটিবার আমার সাথে আসেন, যদি মেয়েটিকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন। বড় মিষ্টি চঞ্চল মেয়েটি, এভাবে বিছানায় তাকে পড়ে থাকতে হবে, এই যে চোখে দেখা যায় না ঠাকুরমশাই। তারানাথ সম্মত হলেন। চারি অবশ্য বলেছিল আজ দুপুরে খেয়ে যেতে, কিন্তু গিন্নি চিন্তায় থাকবে বলে বেরিয়ে পড়তেই হলো। এমনিতেই আজ বিকেলে আসার কথাই ছিল, তবে আপিস ছুটি হওয়ায় সেখানেই আপিসের ফোন থেকে বাড়ির ফোনে গিন্নিকে একটা ফোন করে আমি মটলেনের জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। সে এমনিতে বেশ দুশ্চিন্তার মধ্যেই রয়েছে। তারানাথ যে তার বন্ধুকে দেখতে যেতে সম্মত হয়েছেন, তাকে গিয়ে এ সময় সংবাদটা দিতে পারলে অন্তত খানিক নিশ্চিন্ত হবে। মিষ্টি মেয়েটি আমাদের দুজনেরই বড় আদরের। দুপুরের খাওয়া কোনো মতে সেরে রোদ্দুরটায় একটু পড়তেই আমি ছুটলাম তারানাথের মটলেনের টিনের চাল দেওয়া জীর্ণ সেই ক্লিষ্ট বাড়িখানার উদ্দেশ্যে। তারপর চারির হাতের 1 কাপ গরম চা খেয়ে সোজা তারানাথকে পাকড়াও করে ছুটলাম আমার দিদি শালিকার বাড়ি। বেশি দূর নয়, তারানাথের বাড়ি থেকে অটো নিয়ে মিনিট 15 রাস্তা। তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আসুন ঠাকুরমশাই। কাজের লোকটি দরজা খুলে দেওয়ার পর অন্দরে খবর পাঠিয়ে আমি নিজেই তারানাথকে ভিতরে নিয়ে এসে বসার ঘরে বসালাম। কিছুক্ষণের মধ্যেই বাড়ির কর্ত্রী রমলা দেবী এসে উপস্থিত হলেন। 70 বর্ষীয়া বৃদ্ধা, এখনও যথেষ্ট কর্মক্ষম এবং দাপুটে। উনি গড় হয়ে ঠাকুরমশাইয়ের পায়ের একটু দূরে মাথা ঠেকালেন। তারানাথ ব্রাহ্মণ হলেও রমলা দেবী তার থেকে বয়োজ্যেষ্ঠ, তাই তারানাথের অস্বস্তির কথা উনি ঠিকই মাথায় রেখেছেন। অসাধারণ কর্তৃত্বময়ী এই মহিলা
বুদ্ধিমান এবং ব্যক্তিত্বময়ও বটে। প্রণাম ঠাকুর মশাই। এই কয়েক বছরে বিভূতি আর গৌরীর মুখে আপনার কথা অনেক শুনেছি। আমি ভাবতেও পারিনি আপনি আমাদের বাড়িতে পায়ের ধুলো দেবেন। আসলে এই বিপদের মধ্যে অসুস্থ নাতনিকে নিয়ে বের হওয়া আমার বা বৌমার পক্ষে বড়ই কঠিন ছিল। এমন সময় কাজের লোকটি 2 প্লেট নারকেল নাড়ু, মুড়ির মোয়া, ক্ষীর ইত্যাদি বাড়িতে বানানো মিষ্টি আর 2 গ্লাস জল নিয়ে এলো। অনেকক্ষণ হলো আমাদের বাড়িতে এসেছেন, এই জল আর মিষ্টিটা একটু মুখে দিন। আসলে বিপদের সময় এর চেয়ে বেশি আর কোনো ব্যবস্থা করতে পারিনি ঠাকুরমশাই। নিজ গুণে ক্ষমা করে দেবেন। তারানাথ প্লেট থেকে একটি মোয়া তুলে নিলেন, তারপর জল খেয়ে উঠে দাঁড়িয়ে বললেন, চলুন আগে আপনার নাতনিকে একবার দেখে আসি। দেখি আমি এই বিপদের কোনো রকম বিহিত করতে পারি কিনা। রমলা দেবী পথ দেখিয়ে ভিতরে নিয়ে গেলেন। বিরাট দোতলা বাড়ি, অনেকগুলো ঘর, তবে বেশিরভাগই অব্যবহৃত। সিঁড়ি দিয়ে ওপরে উঠেই ডান দিকের প্রথম ঘরটি তার পুত্রবধূর। ঘরে ঢুকতেই ভিতরের দৃশ্য দেখে গত কয়েকদিনের মতোই আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। বছর 12 মেয়েটি পাগলের মতো 2 হাতে মাথা ধরে গলা কাটা পাঁঠার মতো ছটকাচ্ছে। তার মুখ বেঁকে যাচ্ছে, মাঝে মাঝে দাঁতে দাঁত ঠোক খাচ্ছে। আর পাশে তার মা সুনিতা দাঁতে দাঁত চিপে এক হাতে মেয়েকে প্রাণপণে চেপে জড়িয়ে ধরে বসে আছে, অন্য হাত তার মাথায় বুলিয়ে দিচ্ছে। রমলা একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলেন। বৃদ্ধ বয়সে কি দিন দেখতে হচ্ছে তাকে। এ কি কোনো পাপের সাজা দিচ্ছেন ভগবান? হে ঠাকুর। তারানাথ দ্রুত পায়ে রিনিতার দিকে এগিয়ে গেলেন। তারপর তার কপালে জোরে নিজের শীর্ণ বাম হাতখানা চেপে ধরে বিড়বিড় করে কি সব মন্ত্র আওড়াতে শুরু করলেন। ওম সত্যি আশ্চর্য, আমার চোখের সামনে একটু বাদেই রিনিতা জ্ঞান হারিয়ে নিস্তেজ হয়ে ঢলে পড়ল ওর মায়ের কোলে। এইবার ভালো করে মেয়েটার মুখের দিকে চেয়ে দেখলাম, শেষবার যেমন দেখে গিয়েছিলাম তার থেকেও অবস্থার অবনতি হয়েছে। গত 1 সপ্তাহের দুর্বলতার চিহ্ন হিসাবে চোখ দুটি কোটর থেকে ঠেলে বেরিয়ে আসতে চাইছে। মুখ ফ্যাকাশে সাদা, যেন শুধু মুখ থেকেই সকল রক্তবিন্দু শুষে নেওয়া হয়েছে। বিছানার সাথে প্রায় মিশে গিয়ে সে শুয়ে রয়েছে। ঘুমন্ত মেয়েটার নিঃশ্বাস পড়ছে হাঁপুড়ের মতো। সুনিতা এতক্ষণ অবাক হয়ে তারানাথের কাণ্ড দেখছিলেন। এবার দরজার সামনে নিজের শাশুড়ি মায়ের সাথে আমায় দেখে তিনি বিষয়টা অনেকটাই আন্দাজ করতে পারলেন। তিনি জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকালে আমি সম্মতিসূচক মাথা নেড়ে ওনাকে আশ্বস্ত করলাম। সেই ত্রস্ত পায়ে এগিয়ে এসে তারানাথকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল। তারপর পায়ের কাছেই বসে হাত জোর করে কেঁদে উঠল। ঠাকুর, আপনি আমার মেয়েটাকে বাঁচিয়ে দিন ঠাকুর। আপনি পারবেন ওকে এই বিপদ থেকে উদ্ধার করতে। দয়া করুন ঠাকুর, ঠাকুর দয়া করুন। তারানাথ তাকে হাত ধরে দাঁড় করালেন। মা, আমি সাধ্যমতো চেষ্টা করব তোমার সন্তানকে রক্ষা করার। সবার উপরে যে মা মঙ্গলময়ী, তুমি তার উপর ভরসা রাখো। তুমি ভয় পেও না মা। তবে মা, আমাকে তার আগে পুরোটা জানতে হবে। আচ্ছা, তোমার মেয়ের নামটি যেন কি মা? রিনিতা। বাহ, ভারী মিষ্টি নাম, আর তেমনই মিষ্টি একটা মেয়ে তোমার। তা মা, এমন ঘটনা ঠিক কবে থেকে ঘটছে তোমার সাথে?
আজ 12 দিন হতে চলল। কতদিন হলো মেয়েটা আমার শয্যাশায়ী, দিনে দিনে যেন বিছানার সাথে মিলিয়ে যাচ্ছে। জানেন, চঞ্চল মেয়েটা বাড়ি মই ছুটে দৌড়াত্ম করে বেড়াতো। কতদিন মেয়েটাকে অমন আনন্দ করে খেলতে দেখি না। সুনিতা ডুকরে কেঁদে উঠল। রমলা কোনো মতে তাকে সামলে রাখছেন। চোখের সামনে নিজের সন্তান কেমন কষ্ট পেতে দেখলে কোন মা পারে নিজেকে ধরে রাখতে? তারানাথ তার দিকে তাকিয়ে বললেন, অশান্ত হওয়ার সময় এটা নয়। এই পৃথিবীতে সব থেকে শক্তিশালী তো মায়ের জাত। আচ্ছা, একটু ভেবে বলো তো, এই সব শুরুর আগে কোনো অদ্ভুত ঘটনা তোমার চোখে পড়েছে যেটা ঠিক স্বাভাবিক বলে মনে হয়নি তোমার? গিন্নিমা, আপনিও একটু চিন্তা করে বলুন তো। রমলা দেবী উত্তর দিলেন, না তো, কই তেমন কিছু তো দেখিনি ঠাকুরমশাই। তাছাড়া তার আগের দিন রাতেও দিদিভাই আমার কাছে গল্প শুনে তবে তার বাবা মার কাছে শুতে গেছে। সুনিতা দেবী একবার নিজের শাশুড়ির দিকে তাকালেন, তারপর উনিও মাথা নেড়ে বললেন, না ঠাকুরমশাই, আমিও কিছু দেখিনি। এমন সময় রমানাথ কোথা থেকে হন্তদন্ত হয়ে হাজির হলো। এই রকম সময় সে রোজই বাড়ি ফেরে বটে, কিন্তু এভাবে তাকে এই ঘরের দিকে আসতে দেখে আমি বেশ ঘাবড়েই গেলাম। অত্যন্ত তিরিক্ষি মেজাজের এই অতি আধুনিক মনস্ক মানুষটিকে চিনতে আমার বিন্দুমাত্র বাকি নেই। এমনি সময় বেশ উদার হলেও মেজাজ চড়ে গেলে উনি বাপ মায়ের কুপুত্তর। রমানাথ এসেই রমলা দেবীর দিকে ফিরে মেজাজ দেখিয়ে চিৎকার শুরু করল, আচ্ছা মা, তোমরা কি আমায় দুদণ্ড শান্তি দেবে না? একে ঋণীর এই অবস্থা, আমি চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। উল্টোপাল্টা জল পোড়া এসব খাইয়ে যদি মেয়েটার কিছু হয়ে যায়। রমলা দেবী আর সুনিতা উভয়ই তারানাথের সামনে বিশেষ সংকুচিত হয়ে পড়লেন। তারপর রমলা দেবী কঠিন স্বরে বললেন, এইসব না করেও ভালো কিছু কি হচ্ছে? তোমার মেয়ের কোনো ক্ষতি হলে তার দায় আমার। দয়া করে বাধা দিও না, নিজের কাজে যাও। মা, এটা তুমি কি? রমানাথ আরও কিছু বলতে যাবে, দিদিভাই মানে সুনিতা তাকে থামিয়ে এবার হাউমাউ করে উঠল, অনেক তো কবরেজ বদ্যি করলে, কিছু হলো কি? একবার ঠাকুরকে তার মতো করে চেষ্টা করতে দাও না, এতে ক্ষতি কি? আমরা তো তোমাকে চেষ্টা করতে বাধা দিচ্ছি না। হ্যাঁ গো, মেয়েটাকে কি তুমি একটু সুস্থ দেখতে চাও না? একটা শেষ চেষ্টা করে দেখতে কি ক্ষতি বলো দেখি আমায়। না হয় নিজের মেয়ের জন্য একটিবার নিজের বিশ্বাসের গণ্ডি ভেঙে বেরিয়ে এলেই বা। সত্যি করে বলো তো, মেয়েটাকে এভাবে চোখের সামনে রোজ শুকিয়ে যেতে দেখে তোমার মন বুঝি কাঁদে না? এরপর সুনিতা হতভম্ব রমানাথের মুখ থেকে চোখ সরিয়ে কঠোর গলায় বলল, তাছাড়া মেয়ে তোমার একার নয়, মেয়ে আমারও। সিদ্ধান্ত তুমি একা নিতে পারো না, ঠাকুর ওকে দেখবেন, এটাই আমার শেষ কথা। রমানাথ চুপ করে গেল। তার চোখ দুটো এইবার ছলছল করে উঠল। শত হোক তারও যে বড় আদরের মেয়ে, ওইটুকুনি একরত্তি মেয়েটা যেন যন্ত্রণায় ছটফট করে, আর সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অসহায় হয়ে তাকে দেখতে হয়। তার মনে হয় সে পৃথিবীর সবচেয়ে ব্যর্থ পিতা। সমাজের চিরকালীন পুরুষের মতো তাকেও কাঁদতে নেই, তাই হয়তো চোখের জল তার চোখেই শুকিয়ে যায়। তাই বলে কি সে হৃদয়হীন? কি করে এত বড় কথা বলে ফেলল সকলে তাকে? রমানাথের দু চোখে অভিমানের গাঢ় ছায়া জলের ফোঁটা লেগে চকচক করে ওঠে। সে আর কোনো বাক্যালাপ না করে ধীরে ধীরে ঘর থেকে স্খলিত পদে বের হয়ে যায়। সুনিতার রমলা ক্লান্ত ব্যথিত চোখে সেদিকে তাকিয়ে থাকে। আমি বুঝি এছাড়া হয়তো তাদের কাছে দ্বিতীয় কোনো রাস্তা খোলা ছিল না। তবে একটা বাড়ির ব্যক্তিগত পারিবারিক অশান্তির মধ্যে পড়ে গিয়ে একটু অস্বস্তি বোধ হয়। বিশেষত তারানাথ ঠাকুরের এহেন অপমান আমার বড় বেজেছে। আজ এই দিনটা না এলে আমি হয়তো বুঝতেই পারতাম না আমি তারানাথকে ঠিক কতখানি শ্রদ্ধা ও সম্মান করি। আমি উসখুস করতে থাকি, ঠাকুরমশাই কতক্ষণে নিজের পরবর্তী মতামত জানাবেন। মেয়েটাকে তাবিজ কবজ কিছু একটা দিয়ে এই সমস্যার সমাধান করে দ্রুত এই জায়গা থেকে যেতে পারলে আমার একটু স্বস্তি মেলে।
তারানাথ এতক্ষণ চোখ বুজে কি একটা চিন্তা করছিলেন। হঠাৎই গম্ভীর স্বরে বলে উঠলেন, আজ রাতটা আমি এই বাড়িতে থেকে একটু দেখতে চাই গিন্নিমা। কোনো অসুবিধা হবে কি? আমি চমকে উঠলাম, এ আবার কি? আপনি আমাদের ঘরে রাতটুকু থাকবেন, এ তো আমাদের পরম পাওয়া ঠাকুরমশাই। আমি এক্ষুনি সব ব্যবস্থা করে দিচ্ছি। এমন সময় তারানাথ চোখ খুলে সুনিতার দিকে চেয়ে বললেন, আমাকে এখন একটি বার বের হতে হবে। বেশিক্ষণ নয়, 10 মিনিট পরেই চলে আসব। ততক্ষণ আপনি মেয়েকে চোখে চোখে রাখবেন। আশা করি এইটুকু সময়ে ওর ঘুম ভাঙবে না। আসলে কিছু জিনিস প্রয়োজন হতে পারে। বিভূতি আমার সঙ্গে যাক। বিভূতি, চলো হে। এই বলে তারানাথ দরজার দিকে এগিয়ে গেলেন। অগত্যা আমিও ওনার পিছু পিছু প্রস্থান করলাম। বাড়ির সদর দরজা থেকে বের হয়ে এসে তারানাথের দিকে চেয়ে প্রশ্ন করলাম, কি বুঝলেন ঠাকুরমশাই? ব্যাপার বড় জটিল হে। যা ভাবছি তাই যদি সত্যি হয় তবে। ঠাকুরমশাই কথা বলতে বলতে চুপ হয়ে গেলেন, যেন গভীরভাবে কি একটা চিন্তা করছেন। তারপর আমার দিকে চেয়ে বললেন, বিভূতি, আজ রাতটা তুমি বরং চারিকে তোমার বাসায় নিয়ে রাখো, আর বৌমাকে চিন্তা করতে বারণ করো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আর আপনার প্রয়োজনীয় সামগ্রী? আসার সময় এই ঝোলায় যা আনার তা সবই এনেছি। যদি আমার অনুমান সঠিক হয়, অল্প যা কিছু টুকটাক লাগতে পারে সেটা কোনো দশকর্মার দোকান থেকে কালা আনিয়ে নিলেই হবে। তার এখন বিস্তর দেরি। তারপর একটু থেমে উনি নিজের ঝোলা থেকে দুটো তাবিজ বের করে আমার হাতে দিয়ে বললেন, এইগুলো ধরো। বিশ্বাস করেই হোক বা না করে, এইটা অতি অবশ্যই ধারণ করবে। যতই হোক, এ বাড়ির একটা হাওয়া লেগে আছে তোমার গায়ে। তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু আমি ঢোকার মুহূর্ত থেকে অনুভব করেছি এই বাড়ির বাতাস মারাত্মক দূষিত হয়ে আছে। বিষ, বিষ এ বাড়ির নিঃশ্বাসে বিষ। সাবধানে থাকবে, আর ভুলেও এটা কখনো কোনো দিন হাত থেকে খুলবে না। আমি বিস্মিত হয়ে বললাম, অবিশ্বাস করবো কেন? কিন্তু দুখানা। রাখো তোমার কাছে। বলা তো যায় না কখন কি কাজে লেগে গেল। ভালোই অন্ধকার হয়ে এলো। তুমি এবার এগো। আমি বরং এই ফাঁকে গাত্রবন্ধন ও দেহ শুদ্ধিখানা করে নি। এর জন্যই বাইরে আসা। আজ রাতটা একটু দেখি। কাল বিকেল করে আপিসের পর একটিবার এসো না হয়, তখনই বাকি কথা বলবো। অগত্যা কি আর করা, তাবিজটা হাতে বেঁধে চারিকে আনতে তারানাথের বাড়ির পথ ধরলাম। সত্যি বলতে এসব তাবিজ কবজে আমার যে প্রচণ্ড বিশ্বাস আছে তা নয়, আবার তারানাথের প্রতি শ্রদ্ধা আমার এত প্রচণ্ড রকমের যে তার কথা ফেলতেও পারি না। আসলেই একরকম গিন্নির জোড়াজড়িতেই এবার আমার তারানাথের স্মরণ নেওয়া। এটাও তো অস্বীকার করতে পারি না, লোকটা পণ্ডিত, সাথে খানিক বাকসিদ্ধও বটে। ওর দেওয়া অনেক পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলতে আমি নিজের চোখে দেখেছি। পরদিন বিকালে আপিস থেকে ফিরে রমা দরজা খুলতেই তার ইশারায় ভিতরে তাকিয়ে দেখি বসার ঘরে কিশোরী বসে আছে। আমাকে দরজা দিয়ে ঢুকতে দেখেই সে বলল, এই যে ভায়া, দেখো এসে পড়েছি। এই তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আজ অফিসে তাড়াতাড়ি ছুটি দিল বুঝি? আরে ঠিকই ধরেছ। তাই আর দেরি না করে ঝটপট তোমার বাসায় তৈরি হয়ে চলে এলাম। তারানাথের ডেরায় গল্প শুনতে যাব বলে তো। এই দেখো 2 সপ্তাহ হয়ে গেল। ওর বাড়ির রাস্তায় পা মারানো হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ। মনটা বড্ড আনচান করছিল বুঝলে।
তবে এখানে যে এভাবে চারি মায়ের সাথে দেখা হয়ে যাবে তা আমি সত্যি ভাবিনি। আমি প্রত্যুত্তরে হাসলাম। এবারে কিশোরী আমার আকাঙ্ক্ষিত প্রশ্নটা অবশেষে করেই ফেলল। এই বেশে থেকে যা সব শুনছি এ তো ভয়ানক খবর হে। একটু বসো, আমি তৈরি হয়ে আসছি। ততক্ষণে হাতের চা আর নিমকিগুলো শেষ করে ফেলো, বের হতে হবে তো। কিশোরীর হতভম্ব মুখটাকে পিছনে ফেলে আমার ঘরের দিকে দ্রুত এগিয়ে যেতে যেতে আমি কথাটা বললাম। মনে মনে বুঝতে পারলাম এবার দ্বিতীয় তাবিজটা ব্যবহারের সময় এসে গেছে। বলাই বাহুল্য, কাল থেকে একবারের জন্যও আমি ওটাকে হাত থেকে আলাদা করিনি। বাড়ি থেকে বের হওয়ার পর কিশোরীকে তাবিজটা দিয়ে ওটা পড়ে নিতে বললাম। তারানাথের আদেশ বলে কথা, কিশোরীও সুযোগ পেয়ে এতক্ষণ ধরে চেপে রাখা প্রশ্নটা সাথে সাথে উপড়ে দিল। এই আচ্ছা বিভূতি, বলি তুমি এসবে বিশ্বাস করো? দেখো কিশোরী, বিশ্বাস কথাটা অনেক বড়। এসব ঝাড়ফুঁক মন্ত্রতন্ত্রে আমি যে ঠিক বিশ্বাস করি তা নয়, তবে অবিশ্বাস করি এটাই বা জোর দিয়ে কী করে বলি বলো তো? না মানে তোমার কি মনে হয় আমাদের তারানাথ ঠাকুর মশাই উনি কি পারবেন ওই মেয়েটাকে সুস্থ করে তুলতে? একটু আগে বিশ্বাসের কথা বলছিলে না, তাহলে বলি, বিশ্বাসটা আমি যতটা না তন্ত্রে মন্ত্রে করি তার থেকে অনেক গুণ বেশি বিশ্বাস আমি তারানাথ ঠাকুরকে করি। এমনিতেও এটা তো স্বীকার করবে যে লোকটা আমাদের যখন যা বলেছে অব্যর্থ ফলেছে কথাগুলো। আচ্ছা তুমি বলো তো, তুমি নিজেও কি কোথাও না কোথাও ঠাকুরকে শ্রদ্ধা করো না? আহা, সেই কথা নয়, আসলে এসব টুকটাক ঝাড়ফুঁক এগুলো ঠিক আমার মনটা মানতে চায় না। এত পণ্ডিত একটা লোক, কত গভীর জীবন দর্শন ওনার, কেন জানি না মনে হয় মানুষটা এসব তুচ্ছ জিনিসের জন্য নয়, বুঝলে? আর তাছাড়া যা চোখে দেখা যায় না, তা চক্ষুকরণের বিবাদ ভঞ্জনের এই তো মস্ত সুযোগ হে। তবে ভায়া, আজকাল বড় বেশি দার্শনিক হয়ে যাচ্ছ দেখছি। এদিকে বিয়ের বয়সও পেরিয়ে যাচ্ছে, এবার একটা বিয়ে থা করে সংসারে থিতু হও, বুঝলে? এখন চলো, তাড়াতাড়ি পা চালাতে হবে, ওখানে গিয়ে দেখি আবার কি বৃত্তান্ত। আমরা যখন ওই বাড়িতে পৌঁছালাম তখন বিকেলের সূর্য প্রায় পুরোটাই পশ্চিমে ঢলে পড়েছে। অল্প অল্প রক্তিম আলো ছড়িয়ে আছে আবছায়া নীলচে অন্ধকারের মধ্যে। রমলা দেবীর সাথে কিশোরীর আলাপ করিয়ে দেওয়ার পর আমরা একটি লোকের পিছনে শটান গিয়ে হাজির হলাম তারানাথের ঘরে। দরজা বন্ধ। আগেই শুনেছিলাম আজ রাতে তারানাথ কোনো পুজোয় বসবেন, তারই আয়োজনে হয়তো ব্যস্ত। হাত দিয়ে ঠকঠক শব্দ করলাম, সাথে আওয়াজ দিয়ে বললাম, ঠাকুরমশাই, আমি বিভূতি। দরজা খুলে গেল। তারানাথ কিন্তু আমার সাথে কিশোরীকে দেখে এতটুকু অবাক হয়েছেন বলে মনে হলো না, কিন্তু আমাদের ঘরে ঢুকতে না দিয়েই দরজার সামনে দাঁড়িয়ে বললেন, তোমরা চলে এসেছো? বেশ বেশ, ভেতরে এসো। ভেতরে এসে দুজনে বসার পর তারানাথ রুক্ষস্বরে কিশোরীকে বললেন, তা তাবিজটা কি তোমাকে হাতে ধরে রাখার জন্য দেওয়া হয়েছে? মানবো না, কিছুতেই মানবো না বড়দের কথা। তা বড়দের কথা শুনতে তোমাদের সমস্যাটা কি? এটা কি ছেলে খেলা করার সময়? তারানাথকে এতটা ক্ষেপে উঠতে আজ অবধি দেখিনি। কিশোরী বিনা বাক্য ব্যয়ে ঝটপট হাতে তাবিজখানা বেঁধে নিল। এরপর তারানাথ আমার দিকে চেয়ে বললেন, সেই পুঁথিখানা এনেছো? তারানাথ আজ সকালে বাড়ির ল্যান্ডফোনে ফোন করে যাবার সময় একখানা বিশেষ পুঁথি আমাকে অতি অবশ্যই তার বাড়ি থেকে নিয়ে আসতে বলেছিলেন। উনি সেটার কথাই বলছেন বুঝতে পেরে আমি কাঁধের ঝোলা শান্তিনিকেতনী ব্যাগ থেকে লাল শালুতে যত্ন করে মোড়া ঝরঝরে পুরনো একখানা তালপাতার বাদামি হয়ে যাওয়া পুঁথি বের করে তার হাতে দিয়ে বললাম, দেখুন তো এটাই কিনা? তারানাথ শুধু গম্ভীর কণ্ঠে একবার বলে পুঁথি নিয়ে পাতা উল্টে উল্টে কী সব যেন খুঁজতে লাগলেন। মাঝে কয়েকবার থেমে মনোযোগ দিয়ে পাতার আবছা হয়ে আসা লেখাগুলো পড়তে শুরু করলেন। আমরা দুজন চুপ করে ওর কাজকর্ম দেখতে লাগলাম। কিছুক্ষণ পর পুঁথি বন্ধ করে খানিক গুম মেরে বসে থাকার পর হঠাৎ বলে উঠলেন, চলো বরং একবার বাইরে থেকে ঘুরে আসি। প্রচণ্ড রকম আশ্চর্য হলেও আমি এই মুহূর্তে কোনো কথাই বললাম না, চুপচাপ তারানাথকে অনুসরণ করলাম।
অনেকক্ষণ শুধুই নীরবতা। আসার সময় তারানাথের জন্য একটা পাসিং শোয়ের প্যাকেট কিনে এনেছিলাম। শেষমেশ ওর হাতে ওইটাই ধরিয়ে দিলাম। তারানাথ একটু সময় নিয়ে তারপর সিগারেটটা ধরালেন আর বললেন, কি বলবে বলে ভালো। একটু কিন্তু কিন্তু করে আমি বলে ফেললাম, রিনি ঠিক হয়ে যাবে তো ঠাকুর? কিশোরী এবার জিজ্ঞেস করলো, মেয়েটার কি হয়েছে বলুন তো ঠাকুরমশাই? কঠিন কোনো ব্যামো নাকি? এখনো লগ্ন পড়তে অনেকটাই সময় আছে। তোমাদের বরং এই ফাঁকে সবটা বলেই রাখি, তাতে তোমরা আমার সাহায্যার্থে আসতে পারবে। এই বলে তারানাথ সিগারেটে গভীর একটা টান দিয়ে সামান্য চুপ মেরে গেলেন। যেন মনে মনে কি একটা ভাবছেন, হয়তোবা নিজের কথাগুলো গুছিয়ে নিচ্ছেন। সিগারেটের ধোঁয়াগুলো হাওয়াতে ধূসর সাদা রঙের প্যাচ কেটে একটু একটু করে দূরে মিশে যাচ্ছে। গরমের সন্ধে হলেও চারিদিক থমথম করছে, কোথাও একটু পাতা অবধি নড়ছে না, ভীষণ রকম নিস্তব্ধ। সেই স্তব্ধতা ভেঙে তারানাথ বলতে শুরু করলেন, তাহলে শোনো, কাল বিভূতি চলে যাওয়ার পর অনেকটাই জানলাম আর বুঝলামও বটে, আর অনেক কিছু দেখলামও। সব মিলিয়ে বিষয় খুবই জটিল হে, খুবই জটিল। এ কথা কেন বলছেন ঠাকুর? কি ঘটেছে গতকাল? তোমাকে তো আগেই বলেছি, এই বাড়িখানা নিঃশ্বাসে বিষ ছড়িয়ে আছে, কিন্তু সেই বিষের উৎস যে কতটা গভীর আর রক্তপিপাসু সেটা বুঝতে আমার কাল রাত পর্যন্ত সময় লেগেছে। এই বাড়ির প্রতিটি ইটের আড়ালে যে বিভীষিকা লুকিয়ে আছে তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। তোমরা যাকে কেবল এক অসুস্থতা বলে ভাবছ, তা আসলে এক আদিম আর পৈশাচিক অভিশাপের খেলা। তারানাথ বলতে লাগলেন, রমলা দেবী যখন আমাকে শোয়ার ঘর দেখিয়ে দিয়ে গেলেন, আমি তখনই অনুভব করলাম চারপাশের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠেছে। ঘরের দেওয়ালগুলো যেন ক্রমশ সংকুচিত হয়ে আসছে। আমি আর দেরি না করে আমার ঝোলা থেকে প্রয়োজনীয় সামগ্রী বের করলাম। প্রথমে বাড়ির লোকগুলোর নিরাপত্তার জন্য আমার ঘরে শাস্ত্রীয় বিধি মতে একটি তামার ঘটে জল প্রতিষ্ঠা করলাম। মন্ত্রপুত সেই জল নিয়ে আমি গোটা বাড়ির আনাচে কানাচে ছিটিয়ে দিলাম। প্রতিটি কোণ, প্রতিটি অন্ধকার অলিন্দে যখন সেই পবিত্র জল স্পর্শ করছিল, আমি অস্পষ্ট কিছু আর্তনাদ শুনতে পাচ্ছিলাম, যেন অদৃশ্য কিছু ছায়া দেওয়াল চিরে পালিয়ে যেতে চাইছে। ওই জল দিয়ে আমি সাময়িকভাবে এক অদৃশ্য রক্ষা কবচ তৈরি করেছিলাম, যাতে আজকের দিনটা ওই অজ্ঞাত অশুভ শক্তির সরাসরি থাবা থেকে সবাইকে বাঁচানো যায়। সব মিটলে ভাবলাম একটু বাড়িটা এদিক ওদিক ঘুরে দেখে আসি, কারণ এভাবে ঘর প্রতিষ্ঠা করে ওই শক্তিকে একদিন দুই দিন আটকানো সম্ভব, বরাবরের জন্য নয়। অশুভ শক্তি যখন একবার রক্ত আস্বাদন করে, তখন তাকে কেবল জল ছিটিয়ে ঠেকানো যায় না। ঋণী তার প্রাণশক্তি যেভাবে চুষে নেওয়া হচ্ছে, তাতে সমস্যার মূল উৎসে আঘাত করতে হবে খুব শীঘ্রই। তাই এই বাড়ির সকলের মঙ্গলার্থে আর মেয়েটির সুস্থ হয়ে যাওয়ার জন্য একটা স্থায়ী সমাধান খুবই প্রয়োজন। ঘুরতে ঘুরতে নিচে বাগানের কাছে আসতেই অনুভব করলাম কেউ যেন দূর থেকে আমায় এক দৃষ্টে দেখছে, কিন্তু পিছন ঘুরতেই কাউকেই দেখতে পেলাম না। কি মনে হতে বাগানটাই ঘুরে ঘুরে দেখতে লাগলাম খানিকক্ষণ। বাড়ির পিছনে আর দুপাশে বিশাল জায়গা নিয়ে বাগান। বিভূতি জেনে থাকলেও কিশোরী তুমি নিশ্চয়ই দেখবার সুযোগ পাওনি। ওখানে গেলে দেখতে পাবে অগুন্তি ফুলের গাছ থাকলেও বড় বড় আম কাঁঠালের গাছ, পেয়ারা গাছও কম নেই। কিন্তু কি অসম্ভব থমথমে চারপাশ। সন্ধ্যায় একটা পাতাও নড়ছে না।
যেন সময়ের কাঁটা থমকে গেছে এইখানে। পরিবেশ অস্বাভাবিক ভারী হয়ে আছে। দিনের বেলাতেও যেন অদৃশ্য কোনো বিষণ্ণতার চাদরে মোড়ানো জায়গাটা। হঠাৎ মনে হলো আমার পিছন থেকে কে যেন সর সর শব্দে এক পাশ থেকে অন্য পাশে সরে গেল। আমি চমকে পিছন ঘুরলাম, না, আবার সব ফাঁকা। আমার শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। আমার দীর্ঘ সাধনার অভিজ্ঞতা আমাকে জানান দিল যে আমি একা নই। কেউ একজন বা কিছু একটা দূর থেকে আমাকে এক দৃষ্টি লক্ষ্য করছে। আমি দ্রুত পিছনে ফিরলাম, কিন্তু সেখানে কেবল নিথর গাছপালা আর দীর্ঘ ছায়া ছাড়া আর কিছুই ছিল না। আমি যতবারই এগোচ্ছিলাম মনে হচ্ছিল সেই দৃষ্টি আমার ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ফেলছে। সর সর করে শব্দ হচ্ছিল ঝোপঝাড়ের আড়ালে, যেন কোনো অতিকায় সরীসৃপ নিঃশব্দে আমার পিছু নিয়েছে। এরকম করে বার কয়েক শব্দ পেলাম, কিন্তু আর পিছন ফিরে তাকালাম না। রীতিমতো উপেক্ষা করতে লাগলাম ওই শব্দের অস্তিত্বকে। ঘুরতে ঘুরতে বাড়ির একদম পিছনের পাঁচিলের গায়ে চলে গিয়েছি। হঠাৎ মনে হলো একটা দমকা বাতাস যেন আমার শরীরের উপর, না না ভুল বললাম, সঠিক করে বলতে গেলে আমার মাথাটার উপর সশব্দে আছড়ে পড়ল। ঘটনার অভিঘাতে আমি একটু হতবাক হয়ে গেলাম, কিন্তু ওই হাওয়া তীর বেগে আমার উপর ধাক্কা খেয়ে আবার ফিরে গেল। তারপর আবার ছুটে এলো আমার মাথা লক্ষ্য করে, আবারও ধাক্কা খেয়ে কিছুটা পিছু হাঁটলো। ঠিক সেই মুহূর্তে আকাশটা হঠাৎ সিঁদুরের মতো লাল হয়ে উঠল। কোনো মেঘ ছিল না, তবু চারদিক অন্ধকার হয়ে এলো। আমি বুঝলাম আমার আগমন আর গোপন নেই, এ তারই পরিণাম। আসলে বাগানকে অশুভ শক্তি থেকে মুক্ত করার কথা মনেও আসেনি আমার, আর তারই সুযোগ নিয়েছে ওই ক্রুদ্ধ ক্রূর অপশক্তি। কিন্তু আমার গাত্রবন্ধন থাকায় সে ব্যর্থ হয়েছে এভাবে। যাই হোক, মনে মনে তার এই আক্রমণের জন্য ঈশ্বরের কাছে ধন্যবাদ জানালাম। এইদিকে গোধূলি পেরিয়ে গিয়েছে। আজ আর নতুন ঘট প্রতিষ্ঠা আর জলশুদ্ধি সম্ভব নয়, তাই সকলকে প্রথমেই বাগানে আসার জন্য নিষেধ করতে হবে। এটা বুঝতে আমার আর বাকি রইল না, কিন্তু এই ঘটনায় আমার বিশেষ উপকার হলো। একটা বিষয় আমি সম্পূর্ণ নিশ্চিত হয়েছি এরপর, আমি ওই অশুভ শক্তির প্রকৃতি একদম নিশ্চিত রূপে নির্ণয় করতে সক্ষম হয়েছি। কি এই ভয়ানক অশুভ শক্তি ঠাকুরমশাই? রক্তকবন্ধ। রক্তকবন্ধ? সেটা আবার কি? তোমাদের ভাষায় সোজা করে বুঝিয়ে বলতে গেলে বলা যায়, কবন্ধরা হলো মুন্ডহীন রাক্ষস প্রজাতির অপশক্তি। সাধারণত কোনো অপঘাতে মৃত সব দেহের করটি আলাদা করে আধার করে সাধনার জন্য ব্যবহার করার সময় এক বিশেষ প্রকার অধিবাস ত্রুটি হলে মুন্ডহীন ধর রাক্ষসের শক্তির আশ্রয় হয়ে ওঠে। সোজা কথায় বলতে গেলে, যখন কোনো অপঘাতে মৃত মানুষের মাথা কেটে আলাদা করে ফেলে রাখা হয় এবং সেই করটিকে আধার করে কোনো তান্ত্রিক ভুলভাবে সাধনা শুরু করে, তখন সেই মুন্ডহীন দেহটি এক রাক্ষসের শক্তিতে পরিণত হয়। এবার অনেকে স্বেচ্ছায় এভাবে রক্তকবন্ধ জাগিয়ে তুলে তাদের ব্যবহারও করে থাকে। যার কাছে এই রক্তকবন্ধের করটি বাঁধা থাকে তার কোনো ক্ষতি এরা করতে পারে না। মানুষের মাথার রক্ত শুষে নিয়ে এরা নিজেদের শক্তি বৃদ্ধি করে। একমাত্র যার কাছে এই রাক্ষসের মুন্ড জমা থাকে এরা তারই নির্দেশ মেনে কাজ করে। কিন্তু একবার মুন্ডের নিয়ন্ত্রণ যদি রাক্ষসের হাতে এসে যায়, তবে সে অপ্রতিরোধ্য হয়ে ওঠে, কারোর আদেশ মানে না।
এই অপশক্তি খুবই খুনে প্রকৃতির এবং রক্তপিপাসু। যদিও শুধুমাত্র গোটা দেহের মধ্যে কেবল মাথার অংশ থেকেই রক্ত শুষে নেয়, তবে এদের রক্ত তৃষ্ণা অতি সাংঘাতিক। এরা বড়ই ভয়ানক এবং ক্রূর। নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে এরা শতাধিক মানুষের মৃত্যুর কারণও হতে পারে। মানুষকে অত্যাধিক যন্ত্রণাদায়ক মৃত্যু দেওয়া এদের বেশ প্রিয় কাজ বলতে পারো। তারপর কি হলো ঠাকুরমশাই? সকলকে আপনি জানিয়েছেন এই রাক্ষসের প্রকোপের কথা? না, খামোখা বাড়ির মানুষগুলোর দুশ্চিন্তা বৃদ্ধি করা আমার উচিত মনে হয়নি। রমলা দেবীর বয়স হয়েছে, উনি বিচক্ষণ আর শক্ত গড়নের হলেও এত ঘটনার পরে ওনার মানসিক স্থিতি এরকম ধকল নিতে পারবে বলে মনে হয় না। তাছাড়া রিনি তার মাকেও সরাসরি এসব বলা ঠিক মনে হয়নি। তাই বাগান থেকে ফিরে আমি প্রথমেই আগে আমার দেখভালের জন্য নিয়োজিত লোকটিকে প্রথমে রমলা দেবীর ঘরে পাঠিয়েছিলাম। ওনাকে বলে পাঠালাম যাতে বাড়ির কোনো সদস্যই সন্ধ্যার পর বাড়ির পেছনের দিকে যে কোনো প্রয়োজনেই না যায়। আর তারপর সুনিতা বৌমাকে ডেকে পাঠালাম আমার ঘরে। সুনিতাকে ডেকে পাঠানোর কারণটা আর কিছুই না রমানাথ, ছেলেটি ঘোর নাস্তিক, ফলে আমার আদেশ সে মানবে না তা বলাই বাহুল্য। কিন্তু এই রাক্ষস অতি ভয়ানক প্রকৃতির এক অশুভ অপচ্ছায়া। এর কবলে একবার কেউ পড়লে তাকে রক্ষা করা দুঃসাধ্য। এই মতাবস্থায় যে কোনো ভুল পদক্ষেপ ডেকে আনতে পারে চরম বিপদ। সেক্ষেত্রে কালকের রাতটা রমানাথকে বাড়ির ভেতরে আটকে রাখাই ছিল আমার কাছে সবচেয়ে বড় পরীক্ষা। সেজন্যই দেরি না করে আমার ঘরে ডেকে পাঠালাম বৌমাকে। মোটামুটি যতটা সম্ভব আসল ব্যাপারটা গোপন রেখে তাকে বোঝালাম যাতে বাগানের দিকে তার স্বামীকে কোনোভাবেই কাল রাতটুকু পর্যন্ত যেতে না দেওয়া হয়। কিন্তু তারপর কিশোরী আর আমি উদ্গ্রীব হয়ে তারানাথের মুখের দিকে চাইলাম। চিন্তায় আমার বুকের ভিতরটা ঢিপ ঢিপ করছে। কে জানে ওইটুকু ফুলের মতো মেয়েটাকে এই বিপদ থেকে উদ্ধার করা যাবে কি না। তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো। তারপর বৌমা যা বলল তাতে আমার সন্দেহ রইল না যে বিপদ অতি গুরুতর। বৌমা বাগানের কথা শুনতেই দেখলাম কেমন যেন অস্থির হয়ে পড়েছে ভেতর ভেতর। সেটা লক্ষ্য করে আমি তাকে প্রশ্ন করতেই সে আমার দুই পা ধরে কেঁদে উঠল। আমি জানতাম ভয়ঙ্কর কিছু একটা নিশ্চয়ই হতে চলেছে। ওই বাগান ঠিক নেই, মোটেও ঠিক নেই। নয়তো একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে কিভাবে এমন ঘটনা ঘটতে পারে। ঠাকুর, আমার মেয়েটাকে রক্ষা করুন, এই পরিবারকে বিপদের হাত থেকে বাঁচান। আমি বৌমার মাথায় হাত রেখে তাকে শান্ত করে বললাম, তুমি কি অস্বাভাবিক কিছু দেখেছো বৌমা? তবে তখন বললে না যে কোনো ভয়, সংকোচ, দ্বিধা এইসব মনে রেখো না। আমায় নির্দ্বিধায় খুলে বলো মা। ঠাকুর মশাই, আমি রোজ সকালেই ঠাকুরের পুজোর ফুল তুলতে বাগানে যাই। মাসখানেক আগে আমি একদিন ফুল তুলতে তুলতে বাগানের বেশ খানিকটা পিছনের দিকে চলে গিয়েছিলাম। সেদিন একটু বেশি ভোর ভোর স্নান সেরে আমি চলে গিয়েছিলাম ফুল আনতে। হঠাৎ কিছু একটা পা লাগতে থেমে গিয়ে তাকিয়ে দেখি একটা বিড়ালের মুন্ড কাটা ধর পড়ে রয়েছে আমার পায়ের ঠিক সামনে। আমি আঁতকে উঠে দুই পা পিছন সরে ভালো করে দেখতেই আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। শুধু বিড়াল নয়, একটা পেঁচা আর একটা দুটো ঘুঘু পাখির মাথা ছেঁড়া লাশ উল্টে পড়ে আছে সামান্য দূরেই। গলাকাটা জন্তুগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। মনে হচ্ছে যেন ধারালো কোনো রুক্ষ ধারওয়ালা জিনিস দিয়ে সানিয়ে সানিয়ে কিংবা খুঁচিয়ে গলা থেকে মুন্ডুগুলো আলাদা করা হয়েছে।
লাশগুলোর গলার অংশ থেকে রক্ত বেরিয়ে সবুজ ঘাসের ওপর শুকিয়ে চাপ চাপ লাল দাগ হয়ে গেছে। সেই বীভৎস দৃশ্য দেখে আতঙ্কে তো আমার চোখ ঠিকরে বেরিয়ে আসার উপক্রম। আমি কোনো ক্রমে নিজেকে সামলে বাড়ির দিকে ছুট লাগালাম। তারপর চেঁচিয়ে সকলকে ডেকে তুলে সবটা জানালাম। উনি আর মা দুজনেই আমার সাথে বাগানে গেলেন বিষয়টা দেখবেন বলে, কিন্তু কিন্তু বাগানে কিচ্ছু ছিল না, এমনকি রক্তের একটা দাগ অবধি ছিল না। আমি তারানাথের কথায় চমকে উঠলাম। কি বলছেন কি? রক্ত কবন্ধের প্রভাব এতটাই ভয়ঙ্কর হয় বিভূতি। বৌমা ওরকম ঘটনা আরও বার চারেক দেখেছে, কিন্তু প্রত্যেকবারই দ্বিতীয় কাউকে দেখানোর আগেই ভোজবাজির মতো লাশগুলো মিলিয়ে গিয়েছে। কিন্তু এই ঘটনার কথা শুনে আমার পুরো ধারণা আরেকবার বদলাতে বাধ্য হলাম, বুঝলে? মানে? আসলে আমি ভেবেছিলাম কোনো রক্তকবন্ধ নিজের ওপর নিয়ন্ত্রণ পেয়ে গিয়ে ক্ষতিকর হয়ে উঠেছে, কিন্তু সেটা মোটেই না। আসলে কেউ একটা এই কবন্ধকে নিয়ন্ত্রণ করে চলেছে। সম্ভবত সে এমন মুন্ডহীন ধর থেকে কবন্ধের একটা বিরাট বাহিনী তৈরি করতে চাইছে। অগত্যা তাই আমি তোমাকে দিয়ে পুঁতিটা চেয়ে পাঠিয়েছিলাম। কি বুঝলেন ঠাকুর? এর পেছনে অবশ্যই কোনো সাধক রয়েছে, বুঝলে হে। তবে চিন্তা করো না, আমি দেখছি। মন্ত্রের জোহরা শক্তি তো অনেক আগেই খুইয়ে বসে আছি, তবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মতো মনের জোর এখন ওই তারানাথ তান্ত্রিকের বুড়ো হারে রয়েছে। চলো এখন ভেতরে যাওয়া যাক, পুজোর কাজকর্ম দেখে নিতে হবে। তোমাদেরকেও আমাকে সাহায্য করতে হতে পারে, সেসব না হয় পরে বলছি আমি। তারানাথ ভিতরে ছুটে গেলেন। আমরাও পিছু পিছু ঘরে গেলাম। রাত হতে বেশি বাকি নেই। ভিতরে পুজোর আয়োজন চলছে জোর কদমে। উপাচার বিশেষ নেই, তবে নিয়মের আধিক্য যথেষ্ট। বারমহলের বিশাল ফাঁকা জায়গায় রক্তচন্দন লেপে নানা আকৃতির জ্যামিতিক নকশা তৈরি করেছেন তারানাথ। তার ওপরই লাল শালু পেতে বিভিন্ন অদ্ভুত দর্শন উপকরণ সাজিয়ে রাখা হয়েছে। আমরা দুজনেই আজ রাতে এখানেই থাকছি। ল্যান্ডলাইনে ফোন করে বাড়িতে খবর দিয়ে দিয়েছি যাতে মানুষগুলো চিন্তা না করে। তারানাথের ক্রিয়াকর্ম দেখতে বাড়ির সকলেই আজ এখানে জড়ো হয়েছে। রমলা দেবী, রমানাথ, এমনকি এ বাড়ির মেয়ে শর্মিলাও। রমানাথের এই বিধবা বোন অত্যন্ত ভক্তিমতী বলেই শুনেছি, তবে বহুদিন এই বাড়িতে যাতায়াত থাকা সত্ত্বেও কোনোদিন তার চাক্ষুষ দর্শন পায়নি। সুনিতা যদিও ঘরে নিজের মেয়ের পাশে বসে রয়েছে। যাই হোক, পুজোয় বসবার আগেই ঠাকুর কিছু জিনিস নিয়ে আমাদের দুজনের কাছে উঠে এলেন। কিশোরীকে ডেকে আগের দিনের অভিষেক করা মঙ্গল ঘরটা ওর হাতে দিয়ে বললেন, কিশোরী, এই ঘরটা নিয়ে তুমি ঠাকুর ঘরে চলে যাও। দেখবে ওখানে একটা কুশের আসন রাখা আছে। ঘট হাতে নিয়ে চুপ করে বসে থাকবে। যাই শোনো না কেন, বাইরে যাই কিছু ঘটে যাক না কেন, যে কোনো অবস্থাতেই তুমি কিন্তু আসন থেকে উঠবে না, কিংবা ওই ঘর থেকে নিজের স্পর্শ সরাবে না। মনে রাখবে, এই বাড়ির প্রতিটা মানুষের নিরাপদ থাকা এখন তোমার উপর নির্ভর করছে। এরপর আমায় নিজের ঝোলা থেকে একটা অদ্ভুত পদ্মফুল বের করে দিয়ে বললেন, বিভূতি, তোমার কাজটা কিন্তু খানিক কঠিন, কিন্তু মনে রাখবে কাজটা করা ভীষণ গুরুত্বপূর্ণ। এই পদ্মফুল হাতে নিয়ে এই বাড়ির পিছনের বাগানের দিকে চলে যাও। ওখানে একটি তারকা চক্র আঁকা রয়েছে। ওর মধ্যে সেই পদ্মফুল হাতে নিয়ে বসে ক্রমাগত ইষ্ট দেবতাকে স্মরণ করে যাও। যাই হোক না কেন, ভয় পেও না, আর কোনোভাবেই পদ্মটি হাত ছাড়া করবে না। আমি বলছি, তারকা চক্রের ভেতরে তোমার বিপদের কোনো আশঙ্কা নেই, কিন্তু পদ্মসহ একজন দীক্ষিত মানুষের ওখানে থাকা অতি আবশ্যক।
যাও যাও, আর দেরি করো না। আমি আর দ্বিরুক্তি না করে বাগানের দিকে চলে গেলাম। তারানাথের আদেশে আমি যখন সেই লাল পদ্মটি হাতে নিয়ে বাগানের নির্জন কোণে পৌঁছালাম, তখন চারিদিক এক অদ্ভুত মরণস্তব্ধতায় ডুবে আছে। আকাশের বুক চিরে নীলচে বিদ্যুতের ঝিলিক মাঝে মাঝে বাগানটাকে আলোকিত করে তুলছে, আর সেই আলোয় বড় বড় গাছগুলোকে মনে হচ্ছে এক একটা কঙ্কালসার আঙুল হাত বাড়িয়ে আমাকে ধরতে আসছে। বাগানের এক প্রান্তে চুন আর সিঁদুর দিয়ে আঁকা একটা বিশাল তারকা চক্র। তারানাথ বলেছিলেন, এই আমার একমাত্র বর্ম। আমি সেই চক্রের কেন্দ্রে পদ্মটি মুঠোয় চেপে ধরে বসলাম। ওর আদেশ মতোই পদ্ম হাতে এক মনে ঠাকুরের নাম জপতে লাগলাম। হঠাৎ প্রচণ্ড ঘণ্টার ধ্বনির সাথে তারানাথের গলার স্বর প্রকট হয়ে উঠল। তিনি মন্ত্রপাঠ করছেন। ওং ওং রিং ক্রিং কলিকং ফট স্বাহা। ওং ওং রিং রিং ক্রিং কলিকং ফট স্বাহা। ওং ত্রিং হিং ক্রিং হিং কালিকাই ফট স্বাহা। তার গমগমে গলার স্বরে চারিদিক ভরে উঠতে লাগলো। তার কণ্ঠস্বর যেন সাধারণ মানুষের গলার স্বর নয়, এক দৈব বজ্র নির্ঘোষের মতো সারা বাড়িতে প্রতিধ্বনিত হতে লাগলো। সেই মন্ত্রের প্রতিটি শব্দ যখন বাতাসে আছড়ে পড়ছে, অমনি প্রকৃতির রূপ বদলে গেল। ভীষণ একটা বাজের শব্দে আমি চমকে উঠলাম। আকাশ ভেঙে নামলো মুষলধারে বৃষ্টি, কিন্তু সেই বৃষ্টির জল অস্বাভাবিক হিম শীতল। হাওয়ার বেগ এতটাই বাড়লো যে মনে হচ্ছিল চারপাশের প্রাচীন গাছগুলো উপড়ে আমার গায়ের উপরে এসে পড়বে। মুহুর্মুহু বিদ্যুৎ চমকে খোলা আকাশের নিচে আমি জড়সড় হয়ে উঠলাম। ভয়ে গলা শুকিয়ে গেছে, আর যেন বসে থাকা যায় না। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই উন্মত্ত ঝড়ের মধ্যেও তারকা চক্রের ভেতরটা সম্পূর্ণ বাতাসহীন এবং শান্ত, যেন কোনো এক অদৃশ্য কাঁচের দেওয়াল আমাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। ঠাকুর মশাইয়ের প্রতি অখণ্ড বিশ্বাসে আমি কোনো মতে নিজেকে টিকিয়ে রাখলাম ওখানে। আর ঠিক তখনই শুরু হলো সেই আদিম বিভীষিকা। প্রথমে নাকে এলো এক তীব্র তামাটে গন্ধ, কাঁচা রক্তের গন্ধ। বৃষ্টির ঝাপটার মধ্যেই দেখলাম বাগানের অন্ধকার চিরে সারি সারি ছায়ামূর্তি আমার দিকে এগিয়ে আসছে। হঠাৎ এক বিদ্যুৎ চমকের তীব্র আলোয় যা দেখলাম, তাতে আমার হৃদস্পন্দন প্রায় থেমে যাওয়ার উপক্রম হলো। আমার চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে শত শত প্রাণী, বিড়াল, কুকুর, শেয়াল, এমনকি বিশালাকার কিছু পাখির দল। কিন্তু কারোরই ধড় বা শরীর আস্ত নেই। প্রত্যেকেরই ঘাড়ের উপর থেকে মুন্ড অদৃশ্য। কাটা গলার সেই বিভৎস অংশগুলো থেকে অঝরে চুইয়ে পড়ছে টাটকা রক্ত। বৃষ্টির জলের সাথে সেই রক্ত মিশে তারকা চক্রের চারপাশের মাটি কাদা নয়, বরং রক্তের এক জমাট জলাভূমিতে পরিণত হয়েছে। সেই মুন্ডহীন শরীরগুলো থেকে নির্গত হচ্ছে এক অমানসিক গুঙানি। কোনো মুখ নেই, তবু সেই ধড়গুলোর ভিতর থেকে আসছে এক সম্মিলিত আর্তনাদ। সেই বিভীষিকার প্রচ্ছন্ন শব্দ বাতাসের শোঁ শব্দকেও ছাপিয়ে যাচ্ছে। হঠাৎ সেই পশুদের ভিড় সরিয়ে সামনে এসে দাঁড়ালো এক অতিকায় ছায়ামূর্তি। তার উচ্চতা প্রায় 7 ফুট, চওড়া ছাতি, বিশাল পেশিবহুল হাত, কিন্তু কাঁধের উপর মাথা বলতে কিছুই নেই। কেবল একতাল মাংসপিণ্ড থেকে ভিনকি দিয়ে রক্ত ছুটছে। আমার শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে উঠল। আমি বুঝলাম এই সেই আদিম রক্তকবন্ধ। সে তার দীর্ঘ নখযুক্ত হাতগুলো দিয়ে তারকা চক্রের অদৃশ্য দেওয়ালে আঁচড় কাটতে শুরু করলো। কি কর্কশ সেই শব্দ! মনে হচ্ছিল কেউ যেন আমার কানের ভেতর 1000টা সূঁচ বিধিয়ে দিচ্ছে। ভেতরে তখন তারানাথের মন্ত্রপাঠ আরো তীব্র হয়েছে। তিনি এখন ডাকছেন শ্মশান কালীকে। আমি নিজেকে সামলাতে চোখ বন্ধ করে পাগলের মতো ইষ্টনাম জপ করতে লাগলাম, কিন্তু কান বন্ধ করার উপায় ছিল না। আমার হাত পা নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে, শক্ত কাঠের মতো হয়ে গেছে সেগুলো ভয়েতে। গলা শুকিয়ে মরুভূমি। এই ঠান্ডাতেও পুরো শরীর থেকে যেন তীব্র উত্তাপ বেরিয়ে আসছে প্রতিটি নিঃশ্বাসের সাথে। বাইরে উদ্দাম বৃষ্টি, ভিতরে আমি ঘরমাক্ত হয়ে বসে আছি নিঃশ্বাস বন্ধ করে।
আমার ডান হাতের মুঠোয় লাল পদ্ম, বাম হাত আতঙ্কে বাগানের মাটিকেই খড়কুটোর মতো খামচে ধরেছে। সেই কবন্ধ রাক্ষসটা এবার আমার একদম সামনে এসে ঝুঁকে পড়ল। তার কাটা গলার ভেতর থেকে বুদবুদ করে কালো রক্ত ছিটকে এসে আমার গায়ের কাছে অদৃশ্য দেওয়ালে প্রতিহত হচ্ছে। সে যেন বলতে চাইছে, আমার মাথা ক্রমশ ভারী হয়ে আসছিল। একসময় মনে হলো আমি আর বসে থাকতে পারছি না। সেই তামাটে রক্তের গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে দেখলাম এক অভাবনীয় দৃশ্য। বাগানের এক অন্ধকার কোণ থেকে ঝড়ের বেগে ছুটে এলেন শর্মিলা দেবী। তার চুল আলুলায়িত, পরনের শাড়ি অবিন্যস্ত। তিনি চিৎকার করে বলতে থাকলেন, থামাও, এই যজ্ঞ থামাও। বিভূতি, তুমি এখান থেকে উঠে যাও। ওটা পদ্ম নয়, ওটা শয়তানের হৃৎপিণ্ড। আমি এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়লাম। শর্মিলা দেবীর গলার স্বরে এমন এক আকুতি ছিল যা অগ্রাহ্য করা কঠিন। কিন্তু পরক্ষণেই আমার মনে পড়ল তারানাথের সাবধান বাণী। যাই ঘটুক, পদ্ম ছাড়বে না। আমি পদ্মটি আরও জোরে চেপে ধরলাম। অমনি দেখলাম শর্মিলা দেবীর রূপ বদলে যাচ্ছে। তার শান্ত মুখমণ্ডল একটি ক্রূর হাসিতে ভরে উঠল। বিদ্যুতের আলোয় দেখলাম তার পা মাটি স্পর্শ করছে না, তিনি যেন শূন্যে ভাসছেন। কবন্ধটি এবার এক অমানসিক গর্জন করে তারকা চক্রের উপরে ঝাঁপিয়ে পড়ল। আমার মনে হলো পৃথিবীটা যেন দুলে উঠল। মাটির নিচ থেকে হাজার হাজার কঙ্কাল হাত বাড়িয়ে আমার পা দুটো টেনে ধরার চেষ্টা করছে। রক্তের সেই নদী এখন আমার হাঁটুর উপর উঠে এসেছে। অথচ কোথাও যেন মনের মধ্যে আমি ঠিকই জানি আমি শুকনো মাটির উপর বসে আছি। এ এক ভয়ঙ্কর মায়া, এক মারণ বিভ্রম। এই অবস্থায় মরিয়া হয়ে আমি মৃদু স্বরে একটাই নাম উচ্চারণ করতে পারলাম, ঠাকুর মশাই। ভিতর থেকে তখন তারানাথের হুঙ্কার শোনা গেল, জল, পাপিষ্ঠা, জল। হঠাৎ যজ্ঞের আগুন যেন ঘরের ভিতর থেকে এক বিশালাকার অগ্নিনাগিনীর মতো বেরিয়ে এলো বাগানে। সেই আগুন স্পর্শ করতেই কবন্ধ রাক্ষসগুলো হাহাকার করে জ্বলে উঠতে লাগলো। আগুনের সেই তাপে বৃষ্টির জল বাষ্প হয়ে চারিদিকে ধোঁয়ায় ভরে গেল। ধোঁয়ার আড়ালে দেখলাম শর্মিলা দেবী যন্ত্রণায় ছটফট করছেন। তার শরীর থেকে ছাই উঠছে, অথচ তখনও কোনো আগুন তাকে স্পর্শ করেনি। তিনি আসলে নিজের মন্ত্রজালে নিজেই জড়িয়ে গেছেন। সেই বীভৎস দৃশ্য সইতে না পেরে আমি বোধহয় আছড়ে পড়লাম মাটিতে। চোখ বন্ধ হয়ে এলো। চেতনা কিংবা শরীর কারোরই ক্ষমতা নেই এই আদিম দৃশ্যের ভয়াবহতার ভার বইবার। কখন যে জ্ঞান হারিয়ে ওখানেই পড়ে গিয়েছি তা জানি না। যখন জ্ঞান ফিরল আমি অন্দরের একটা ঘরে বিছানায় শুয়ে আছি। আমার মাথার পাশে কিশোরী বসে আছে। আমি চোখ খুলতেই সে বলে উঠল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, বলি বিভূতির জ্ঞান ফিরেছে। দেখলাম বাকিরা একটু দূরেই চিন্তিত মুখে আমার জ্ঞান ফেরার অপেক্ষায় ছিলেন। এই খবরে তাদের মুখে স্পষ্ট স্বস্তির ছাপ পড়ল। তারানাথ দ্রুত পায়ে এগিয়ে এলেন। এখন কেমন লাগছে? আমারই ভুল হয়েছে অমন জায়গায় তোমাকে একা পাঠানো, কিন্তু আমি যে নিরুপায় ছিলাম। আমাকে তুমি ক্ষমা করো বিভূতি। বেশ টের পাচ্ছি এখনো আমার শরীর দুর্বল। আমি জড়ানো গলায় কোনো মতে প্রশ্ন করলাম, এমন কথা বলবেন না ঠাকুরমশাই। আপনার উপর ভরসাতেই আমি সাহস বুকে নিয়ে ওখানে ছিলাম।
আমি জানতাম আপনি পাশে আছেন যতক্ষণ, ততক্ষণ বিভূতি কিশোরীর কোনো ভয় নেই। তারানাথ হাসল, তবে হাসিতে প্রাণ নেই, বড় ম্লান। আমি দুর্বল গলায় কিশোরীকে উদ্দেশ্য করে প্রশ্ন করলাম, ভাই এদিকে সব ঠিক আছে তো? চিন্তা করো না, আর কোনো বিপদের আশঙ্কা তো নেই। দেখলাম এই কথার সাথে সাথে রমানাথ ঘর থেকে বেরিয়ে গেলেন। রমলা দেবীর মুখেও মলিনতার ছাপ। বাকিরা সকলেই এবার কুশল প্রশ্নের পর একে একে ঘর থেকে বেরিয়ে গেলেন। রয়ে গেল শুধু ঠাকুরমশাই আর কিশোরী। আমি তারানাথের দিকে চেয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে একটু খুলে বলুন তো? কিশোরী উত্তেজিত হয়ে উত্তর দিল, আরে বলো না, কাল যা হলো, বাপ রে! ওই যে রামনাথের বোন শর্মিলা, ওই তো রাক্ষসের পেছনে ছিল ওই মহিলার হাত। কাল ঠাকুর ঘরে এসেছিল আমাকেও ভুলিয়ে ওখান থেকে বাইরে বার করে নিয়ে যেতে। তখন যদিও বুঝিনি ব্যাপারটা, ভাগ্যিস আমি যাব বলেও কি একটা মন চাইতে ঠায় বসেছিলাম, বুঝেছ? আর ওখানে বসে যা সব শব্দ শুনেছি তাতেই আমার পিলে শুদ্ধ শুকিয়ে গিয়েছিল। কাল ওই যজ্ঞকুণ্ডের সামনে ওর আসল রূপ তো প্রকাশ হয়ে গিয়েছিল। আরে সহ্য করতে না পেরে যজ্ঞ বন্ধ করতে হয়েছিল। আরে ঠাকুরমশাই তো সবাইকে বলেছিলেন কোনো স্বার্থের বশবর্তী হয়েই সম্ভবত এই বাড়িতেই সাক্ষাৎ কবন্ধ রাক্ষস ডেকে এনেছিল ওই মহিলা। তাতেই অমন সব বিকট শব্দ হচ্ছিল। তবে আমি আর তুমি বের হয়ে আসিনি বলেই এই বাড়ির কোনো ক্ষতিও হয়নি, বুঝলে? কিন্তু শর্মিলা? তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কবন্ধ রাক্ষস অত্যন্ত প্রতিহিংসাপরায়ণ। তাকে একবার ডাকলে বলি না পেলে সে শান্ত হয় না। নিজের সাথে সাথে শর্মিলার মুন্ড নিয়ে গিয়ে তবে সে তৃপ্ত হয়েছে। কিশোরী পাশ থেকে বলল, আরে কাল তো যজ্ঞ থামাতে গিয়ে জ্যান্ত পুড়ে মরতে হয়েছিল ওই মহিলাকে। কুণ্ডের মধ্যেই তো উল্টে গিয়ে গোটা গায়ে আগুন লেগে গিয়েছিল, বাঁচানো যায়নি। আমি আর চোখে তারানাথের দিকে তাকালাম। আমি নিজে মহিলাকে বিনা আগুনে জ্বলতে দেখেছি কিনা। আর আর রেনি? কিশোরী উত্তর দিল, হ্যাঁ, আমি আর ঠাকুরমশাই আজ গিয়ে দেখে এসেছি। দিব্যি বিছানায় উঠে বসেছে। তারানাথ এতক্ষণে একটু হাসলেন, বললেন, ওর কোনো ভয় নেই, আর আস্তে আস্তে ও সুস্থ হয়ে যাবে। এমন সময় কিশোরী হঠাৎ বলল, তবে রক্ষে করো মা, ঢের হয়েছে। আর এই জন্মে আমি ওই বুড়োর সাথে কোথাও যাচ্ছি না। কি কাণ্ডটাই না হলো। এই যাকগে, আমি যাই, বুঝলে? ফোন করে তোমার বাড়িতে একখানা খবর দিয়ে আসি। আর অফিসেও তো ফোন করে একখানা ছুটি নিতে হবে। একেবারে তোমার বাড়িতে বিকেলবেলা বৌঠানের বানানো গরম গরম চা আর চারির হাতের মুড়ি মাখা খেয়ে তবেই এই শর্মা বাড়ি ফিরবে। কিশোরী গজগজ করতে করতে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমি আর তারানাথ মৃদু হেসে ওর যাবার দিকে চেয়ে রইলাম।